আমার বয়স যখন 4 বছর, তখন 26 বছরের একজন সুদর্শন লোকের সাথে আমার বিয়ে হয়। অথচ আমি আজও জানি না সে কে, কি তার পরিচয়, কিংবা সে দেখতেই বা কেমন। তৃতিকা রেহেন কথা শুনে তার পাশে বসে থাকা মেয়েটি বিস্ময়ের চাহনিতে তার দিকে তাকায়। দুজনের পরিচয়টা খুব বেশিক্ষণের নয়। তারা এক বড় কর্পোরেট অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। শিক্ষাগত যোগ্যতায় তৃতিকা তার পাশে বসে থাকা মেয়েটির চেয়ে বেজায় ছোট। সবেমাত্র এইচএসসি পাস করে ভার্সিটিতে উঠেছে সে, আর তার পাশে বসা গল্প আলাপ শোনা মেয়েটার গ্র্যাজুয়েশন কমপ্লিট। ইন্টারভিউর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল বিদায় দুজনে টুকটাক পরিচিত হতে শুরু করে। এরপর ধীরে ধীরে ক্রমশই তাদের গল্প আলাপ দীর্ঘ হতে শুরু করে। তৃতিকার পাশে বসে থাকা মেয়েটার নাম সিমরান, আর তৃতিকার পুরো নাম তৃতিকা তালুকদার। বয়সে আর সবার চেয়ে ছোট হলেও তার কাঁধে দায়িত্বের ভারটা অনেক বেশি। তাই তো এই অল্প বয়সে একটা ভালো চাকরির খোঁজে মস্ত বড় এই ঢাকা শহরে একা একাই ছুটি করে বেড়াচ্ছে। মেয়েটা দেখতে ভারী পর্সা, গোলগাল, মিষ্টি চেহারা, কোমর পর্যন্ত লম্বা সিল্কি চুল, তবে কিছুটা এলোমেলো। অতিরিক্ত মোটা কিংবা চিকন নয়, শারীরিক গঠনে একদম আদর্শ। তবুও মনে হবে বহুদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করে অযত্ন অবহেলায় তার অবস্থা খুবই ধরুন। তৃতিকার পরনে সাধারণ একটা সাদা রাঙা কুর্তি, সাধারণ হলেও বেশ পরিপাটি। কাঁধের একপাশে সাদা ওড়নাটা ঝুলিয়ে দিয়েছে, তবে এসবের মাঝেও তার চোখে মুখে অদ্ভুত এক চিন্তার চাপ বিদ্যমান। দেখতেও অনেক বেশি ক্লান্ত, হতাশায় নিমজ্জিত লাগছে। এছাড়া আশেপাশের সকল লোকজন যেন তার থেকে অনেকটা ভিন্ন। সকলের গায়ে নানান সব নামি দামি পোশাক, কত স্টাইলিশ ভঙ্গিতে চলাফেরা, অথচ সে কত সাধারণ না চাইতো এক তীব্র হতাশা বিব্রত কাজ করছে নিজেদের মাঝে। তবে সিমরান মেয়েটা খানিকটা ভিন্ন লেগেছে তার কাছে। আর সবার মতো মডার্ন স্টাইলিস্ট হলেও হুট করেই তার সাথে গল্প জুড়ে দেওয়ার ব্যাপারটা তার ভালো লেগেছে। আর এভাবে একটা পর্যায়ে গিয়ে তৃতিকা তার নিজের সম্পর্কে নানান গল্প আলাপ করতে শুরু করে। সিমরান তৃতিকার দিকে সে অবাক সুরে বলে ওঠে, সিরিয়াসলি, তুমি কি আমার সাথে মজা করছো? তৃতিকা কিঞ্চিত মৃদু হেসে ফেলে, হালতো ভাবে মাথা নেড়ে বলে, না, আমি মজা করছি না। ছোটবেলা থেকেই এমনটা শুনে আসছি। কে বলেছে তোমায় এসব? তোমার বাবা মা? আমার বাবা মা বেঁচে নেই। আমার সবেমাত্র বুঝ হতে শুরু করেছে ওই সময়ে। তখন এক ভয়ঙ্কর মহামারী রোগ গ্রামে ছড়িয়ে পড়েছে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামেই আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। ওই তো সময় আমাদের গ্রাম জুড়ে প্রায় নানান রোগ ব্যাধি দিয়ে ছেয়ে থাকতো। গ্রামের বেশিরভাগ মানুষের জ্ঞান স্বল্প, তো ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলতো না, বিদায় এই সমস্যা সময়ের সাথে সাথে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তবে ওই সময়ে হঠাৎ দেশি বিদেশি কিছু স্বাস্থ্যসেবা কর্মী আমাদের গ্রামে আসে। শুনেছি তাদের সাথে নাকি আরও কিছু ব্যবসায়িক লোকও আসে। তার মাঝে একজন ছিল আমার সেই স্বামী। তৃতিকা একটু বলতে থেমে যায়, আচমকিক বিস্তৃত মুচকি হেসে ফেলে। ওর হাসিটা সিমরানের কাছে বোধগম্য, তবে তৃতিকাকে নিয়ে আগ্রহটা বেশ জোরালো। সে একটু সময় না নষ্ট করে বলে ওঠে, এরপর কি হয়েছিল? সিমরানের আগ্রহ দেখে তৃতিকা আবারও মুচকি হাসে। পরক্ষণে আবারও বলতে শুরু করে, ওই মহামারীতে গ্রামের অনেক লোক মারা যায়। আমার বাবা মা অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে যায়। আমার পরিবার বলতে শুধু আমার বাবা মাই ছিল। এমনিতে গ্রামের আরও নিজের কিংবা দুঃসম্পর্ক আত্মীয় স্বজন রয়েছে, চাচা মামা, মোটামুটি অনেকেই আছেন। এছাড়া আমার তালুকদার বংশ গ্রামের মধ্যে যথেষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। কিন্তু ওই যে স্বল্প জ্ঞান, মহামারীতে মোটামুটি আর সবার মতো আমাদেরও সব কিছু শেষ হয়ে যায়। দেশি বিদেশি স্বাস্থ্যসেবা দলগুলো গ্রামের উন্নয়নের পাশাপাশি নিজেদের মতো অনেক কিছুই আত্মসাৎ করে নিয়ে যায় এই বোকাশোকা গ্রামবাসীর কাছ থেকে। তো মূল ঘটনায় আসি। ওই যে কয়েকজন ব্যবসায়িক লোক এসেছিল না, তাদের মাঝে যার সাথে আমার বিয়ে হয় আর কি, সে নাকি অত্যন্ত ভালো মানুষ ছিল সবার মাঝে। আর সকল ব্যবসায়ী চেয়ে বয়সও খানিক ছোট ছিল। দেখতে নাকি একদম বিদেশি রাজপুত্রের মতো। অবশ্য হবেই না কেন, শুনেছি সে নাকি লন্ডন থেকে দেশে এসেছিল, এমনিতে বাংলাদেশে। কিন্তু হয়তো তার বাবা মায়ের মাঝে একজন ব্রিটিশ ও একজন বাঙালি ছিল। তো সব মিলিয়ে অল্প কয়েকদিনের মাঝে লোকটি গ্রামের সবার কাছে বেশ প্রিয় পাত্র হয়ে ওঠে। আর তার
থাকার ব্যবস্থা করা হয় আমাদের তালুকদার বাড়িতে। বেশ ভালোই কদর ছিল বিদায়। বাহিরের অনেক মেহমানদেরকেই আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হতো। আর ওই সময় আমার তালুকদার বাড়িতে দাদা, বাবা, চাচারা মিলে মোটামুটি সকলেই একসাথে থাকতো। এক কথায় একটা সাজানো গোছানো যৌথ পরিবার ছিলাম। কিন্তু মহামারীতে সর্বপ্রথম যতক্ষণ তালুকদার বাড়িতে হতে আমার দাদাভাই অসুস্থ হলো, তখন থেকেই যেন ধ্বংসের সূচনা হয়। দাদাভাইয়ের অবস্থা তখন বেজায় খারাপ। বাবা, চাচারা মিলে দূর দূরান্ত হতে ছোটাছুটি করে নানান ডাক্তার ঔষধ এনেও কোনো আশানুরূপ ফল পাচ্ছে না। এরই মাঝে দাদাভাই এক অদ্ভুত জেদ ধরে বসে নাতি নাতনিদের মাঝে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয়। ওদিকে সেই লোকটিও অল্প দিনের মাঝেই তার অত্যাধিক পছন্দের পাত্র হয়ে যায়। তারপর আর কি, জীবনের শেষ পর্বে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে দাদাভাই তার শেষ আবদার হিসেবে আমার আর সেই লোকের বিয়ে দিতে চায়। ভাবা যায়, একটা 4 বছরের অবুঝ বাচ্চার সাথে 26 বছরের এক লোকের বিয়ে। ব্যাপারটা আমার কাছে হাস্যকর বটে। সিমরানের বিষয় যেন কাটছেই না। সে বিস্ময়ের সাথে আবারও বলতে লাগলো, তারপর সেই লোকের সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? লোকটি শিক্ষিত ছিল। তার কাছে দাদাভাই ইচ্ছেটা অদ্ভুত ঠেকলেও বিয়েটা হয়তো তার কাছে সম্পূর্ণ অর্থহীন ছিল। অবশ্য হওয়ারই কথা। এমন আজব বিষয়টা কি তার মতো বিদেশি শিক্ষিত লোক মালুমে নেবে? কিন্তু গ্রামবাসী কিংবা আমার পরিবার তো আর তার মতো চিন্তাধারাই ছিল না। সে দাদাভাইয়ের কথা মতো ওই রাতেই আমাকে বিয়ে করে। দাদাভাইয়ের জীবন তখন বাছা মরার মাঝ পথে। চাষিদের কাছে গল্প শুনেছি, আমাকে নাকি গভীর রাতে ঘুম থেকে তুলে বিয়ে দেওয়া হয়। কাঁচা ঘুমের জন্য আমি নাকি সে কি কান্না। তবু ওই মাঝরাতে কাজী ডেকে আমাদের বিয়ে সম্পন্ন হয়। অথচ আমি জানলামও না, বুঝলামও না আমার জীবনের সাথে কি হয়ে গেল। আর ওই রাতে ভোর হবার আগে দাদাভাই সবাইকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। এরপর একে একে অল্প কদিনের মাঝে আমার বাবা মায়েও তৃতীকে নিজের কথা অসমাপ্ত রেখে দীর্ঘশ্বাস পেলে। এদিকে সিমরানও খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, তারপর কি হয়েছিল? সেই লোকটির সাথে তোমার তো বিয়ে হয়েছিল, তবে তোমার কি তার কথা একটু মনে নেই? কিভাবে মনে থাকবে? সে তো আর থাকেনি, মানে চলে গিয়েছে। বিয়ে মানে শুধু দুটো ব্যক্তির মাঝের বন্ধন নয়। এখানে নানান নিয়ম কানুন থাকে, দায়িত্ব পালন করতে হয়। একে অপরের দায়িত্ব নিতে হয়। অথচ আমার তখন ওসবের বুঝ নেই। আর তার কাছে সবই ছিল হয়তো ফেলনা। বিয়ের অল্প কিছুদিনের মাঝেই তখন বাবা মা মারা গেল। তার কদিন বাদেই নাকি হুট করে তিনি গায়েব হয়ে যায়। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। গায়েব হয়ে যায় মানে এক রাতের পর তাকে আর কেউ খুঁজে পায় না। কাউকে না জানিয়ে বাড়ি থেকে রাতের আধারে গ্রাম ছেড়ে চলে যায়। সকাল বেলায় সকলে তন্ন তন্ন করেও তার কেউ খোঁজ পায় না। এমনকি তাকে খুঁজতে চাচারা কয়েক শহর অবধি তল্লাশি চালিয়েছিল, কিন্তু তেমন একটা লাভ হয় না। তিনি গায়েব তো একদমই গায়েব। তিতিকে সব কথা শুনে সিমরানের যেন বিস্ময় কাটছে না। সে অবাক স্বরে আওড়ায়, সিরিয়াসলি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। কীভাবে কি? তিতিকে আবারও কিঞ্চিত মুচকি আসে। চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। এখনও আরও অনেক লোকজনের ইন্টারভিউ দেওয়া বাকি। মোটামুটি সকালেই অপেক্ষা করে আছে। এখন অনেকটাই ক্লান্ত। এরই মাঝে সিমরান আবারও তিতিকের উদ্দেশ্য বলে, আচ্ছা তোমার সে হাজব্যান্ড, ওনার নাম কি? জানি না। সিরিয়াসলি? নামও জানো না? এটা কোনো কথা? তিতিকা মুচকি হেসে বলতে লাগে, তার নাম শুধু জানতো আমার দাদাভাই। দাদাভাই তাকে তালুকদার বাড়িতে মেহমান হিসেবে এনেছিল। কিন্তু দাদাভাই সব গ্রামের সবাই তাকে এক নামে ডাকতো, বাবু সাহেব। উনি খুব অল্প সময়ের জন্য গ্রামে ছিলেন। আর এই অল্প সময় কেউই সেভাবে তার সম্পর্কে জেনে উঠতে পারেনি। অবশ্যই সেই সময় গ্রামে দুর্দশায় কারোই বা এত তদারকি করার অবস্থা আছে। তাই সবাই তাকে ভালোবেসে শুরু থেকেই বাবু সাহেব বলেন ডাকত। এমনিতেও বিদেশি লোক ছিল, তাই হয়তো। সিমরান খানিকটা বাবুক স্বরে বলল, ব্যাপারটা ভালোই কমপ্লিকেটেড। আচ্ছা, যদি আবার কখনো তার সন্ধান পাও, তবে কি তুমি তখনও নিজেকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেবে? তোমার
আর তার বয়সের গ্যাপটা তো যথেষ্ট। সিমরানের কথা শুনে তৃতিকা দাঁত খুলে হেসে ফেলল, তবে সে হাসিতে আওয়াজ হলো না। কিন্তু আচমকিক দৃশ্যমান হলো বাম পাশ বরাবর ছকছকে গ্যাস দাঁত, যা ঠিকই সিমরানের নজরে ধরা দেয়। মেয়েটিকে সব মিলিয়ে তার কাছে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। যথেষ্ট বললে হয়তো ভুল হবে, অসম্ভব সুন্দরী সে। আর তা আমার বয়সের গ্যাপ কম করে হলেও 22 বছর, ভাবতে পারছেন? এতদিনে নিশ্চিত সে 41 বছরের চুল ফাঁকা কাকু মামুদের মতো হয়ে গিয়েছে। হা হা হা। তিতিকার আচমকা হাসিতে সিমরান ভয়কে যায়। পরক্ষণে সে হেসে ফেলে বলে, আরে এটা কেমন কথা? শুরুতেই না বললে অনেক সুদর্শন ছিল সে, একদম বিদেশি রাজপুত্রের মতো। তবে শোনো মেয়ে, তোমার জামাই যদি সত্যি লন্ডনের বাসিন্দা হয়ে থাকে তবে এত চিন্তা করো না। ও দেশের মানুষ এ দেশের মতো। এই 40-45 বয়সে চুল পাকা চাচা মামাদের মতো বুড়ো হয় না। 60 বছর বয়সেও তাদের ফিটনেস বডি দেখার মতো ফারাক। কচি কচি মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তোমারটা তো কেবল 40। সুগার ড্যাডি। এ বলতে না বলতেই তিতরিকে আবারও শব্দহীনভাবে গা দুলিয়ে হেসে উঠল। সিমরান তার হাসিতে কিছুটা ভয়কে গেলেও পরবর্তীতে সে নিজেও না হেসে আর পারল না। তবে তাদের গল্প আড্ডার বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষেই ভেতর হতে নাম এলো সিমরানের ইন্টারভিউর জন্য। সে শুরুতে কিছুটা নার্ভাস ফিল করলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তিতিকার কাছ থেকে কুশলাদি বিনিময়ের পর সে ইন্টারভিউ রুমের ভেতরে প্রবেশ করে। এদিকে এবার একা একা চুপচাপ বসে থাকে তৃতিকা, প্রায় সিরিয়ালের শেষের দিকে তার অবস্থান। আশেপাশের লোকজনও কমে গিয়েছে। এতক্ষণ সিমরানের সাথে ভালোই সময় কাটালেও এখন আর ভালো লাগছে না। চিন্তায় কেমন যেন সেও অস্থির হয়ে উঠছে। চারপাশে এত কম্পিটিশন, অথচ তার এই মুহূর্তে একটা চাকরি না হলেই নয়। এই মস্তবড় ঢাকা শহরে একা একা মেয়ে হয়ে একা থাকাটাও আর্থিক সংকট নেই, কিভাবে সম্ভব? এইসব চিন্তার মাঝে সে যেন নিশ্চিত হয়েও বসেছে এই কোম্পানিতে তার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই। তাই আর এখানে অপেক্ষা করেও লাভ নেই। আজ সে আর ইন্টারভিউ দেবে না, এই ভেবে সে চলে যেতে নিল। পরক্ষণেই ভাবতে লাগলো, এসব সে কি রকম পাগলামি করছে। সে তো কখনো এত সহজে হাল ছেড়ে দেয় না। জব পেতেই হবে এমন তো কোনো কথা নেই। ইন্টারভিউটা দিলে অন্তত একটা ভালো অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ না দিলেও শেষবারের মতো সিমরানের সাথে বিদায় তো নিতে হবে। এতক্ষণ একসাথে গল্প করার পর এখন যদি না জানিয়ে হুট করে চলে যায়, তবে ব্যাপারটা কেমন হয়? নিতান্তই বাজে। তৎক্ষণাৎ সে তার সিদ্ধান্ত বদলে চুপচাপ সেখানেই বসে থাকে। প্রায় খানিকটা সময় পর সিমরান বেরিয়ে আসে, চোখে মুখে হতাশার মৃদু ছাপ। তাকে দেখেই যেন তৃতিকার চোখ মুখ শুকিয়ে যায়। বুঝতে পারছে না কি করা উচিত। সিমরান তৃতিকার কাছে এলে সে তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমন নার্ভাস কেন দেখাচ্ছে আপনাকে? সব ঠিক আছে? সিমরান কিছুটা মলিনভাবে মুচকি হেসে বলে, ইন্টারভিউ তো দিয়ে এলাম, বাট ড্যাম শিওর জবটা হয়তো আমি পাবো না। কি বলছেন? এভাবে তো শিওর হয়ে? আচ্ছা আমার কথা বাদ দাও, সামনে তো তোমায় ডাকবে, সাবধানে ইন্টারভিউ দেবে, মোটেও নার্ভাস হতে যেও না। চিন্তা নেই, আমি আর ইন্টারভিউ দেব না। তিতিকার কথা শুনে সিমরান বিস্ময়ের সাথে বলে ওঠে, কি? কিন্তু কেন? হঠাৎ আবার কি হলো তোমার? তিতিকা খানিকটা ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, চাকরি যখন পাবো না তখন ইন্টারভিউ দিয়ে আর কি করব? এই দেখো, আমার কথা শুনেই ঘাবড়ে গিয়েছ? যা ভেবেছিলাম তাই। না এমনটা নয়, আমি আগেই চলে যেতাম, কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শেষ বেলায় বিদায় না নিয়েই চলে যাওয়া? কি বলছো এসব? উফ মেয়ে, পাগলামি করো না। সিমরানের কথা শেষ হতে না হতে ভেতর হতে এবার তৃতিকার নাম ধরে ডাক আসে। নিমিষেই তৃতিকা যেন আরও বেশি ঘাবড়ে যায়। বেশি দেরি করলেও সমস্যা। ইন্টারভিউ দিতে হলে এখনই ভেতরে যেতে হবে, নয়তো এখান থেকে এক্ষুনি ফেলাতে হবে। আশেপাশে লোকজন না হয় কি বলবে। আচ্ছা আপু, আমি নিচে যাচ্ছি, আপনার জন্য ওয়েট করব, পরে না হয়। এই বলে তৃতিকার ছুটতে নিলে সিমরান প্রচণ্ড আশ্চর্য হয়ে তাকে খপ করে ধরে ফেলে। পরক্ষণে সিমরানকে কিছুটা আশ্বস্ত করতে
দ্রুত স্বরে ফিসফিসিয়ে বলতে লাগে, এই মেয়ে, এসব কি রকমের ফাগলামি করছো? চারপাশের মানুষজন তোমায় দেখছে। আচ্ছা শোনো, ঘাবড়ানোর কিছু নেই। চুপচাপ ভেতরে যাবে, তাদেরকে তোমার সিভি দেখাবে, আর একদম স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে জবটা তোমারই হয়ে গিয়েছে। না আপু, সরি, প্লিজ, তুমি আমায় জোর করো না। আরে আরে ভেতরে জানো, এই কোম্পানির বস বসে আছেন, দেখতে কি হেব্বি সুন্দর, তোমার গল্পের ওই বিদেশের রাজপুত্রের মতো। যদিও শুনেছি তার বয়স কিছুটা বেশি, কিন্তু দেখে তো বোঝার উপায় নেই। অন্তত তাকে দেখতে হলেও একবার ইন্টারভিউটা দিয়ে আসো মেয়ে। কি আজব, আমি তাকে দেখি কি করবে? এমনও তো হতে পারে উনি তোমার হারিয়ে যাওয়া বর। যাও গিয়ে দেখো চিনতে পারো কিনা। আবার তার রূপের জলকে পাগল হয়ে ইন্টারভিউতে গরমিল করো না। আমার তো মনে হয় আমি সহ সব মেয়ের ইন্টারভিউ বাজে হয়েছে এই কারণেই। হা হা হা। এহেন পরিস্থিতিতে সিমরানের এমন হাস্যরসিকতা একদমই অপ্রাসঙ্গিক। তিতিকা কি বলবে নিজেও বুঝতে পারলে না। শেষমেশ একরাশ হতাশা নিয়ে এগিয়ে গেল ইন্টারভিউ রুমের দিকে। আসসালামু আলাইকুম। ভেতরের প্রবেশ মাত্রই তিতিকা নরম স্বরে সালাম দেয়। বিশাল বড় কাঁচ ঘেরা এক রুমে 3 জন প্রফেশনাল স্টাইলের বেশভূষায় সজ্জিত ব্যক্তি রয়েছেন। একজন বাংলাদেশি, হালকা চুল পাকা মধ্যবয়সী লোক, অন্যজন যথেষ্ট ইয়ং। তবে ঠিক মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা লোকটিকে তিতিটা ঠিকমতো আন্দাজ করতে পারল না। পায়ের উপর পা তুলে চুপচাপ বসে রয়েছে সে। চুলগুলো খানিকটা লালচে বাদামি রঙের, তবে সেগুলো যথেষ্ট পরিপাটি করে জেল দিয়ে সেট করা। পরনে নেভি ব্লু কালারের স্যুট, কালো বুটটাই। তবে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে রাখায় তা ঠিকমতো দেখতে পেল না তৃতিকা। তবে গাল ভরা নিখুঁতভাবে ছাঁটাই করা ছোট ছোট দাড়ি খুব দৃশ্যমান। সব মিলিয়ে শুরুতেই যেন এই লোকটি তার নার্ভাস হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। তবুও সে নিজেকে সামলে নেয়। 2 জন লোক সালামের জবাব দিল, মাঝে থাকা সেই গম্ভীর মুখের ব্যক্তিটি দিলেন না। এতে তৃতিকা কিছুটা অবাক হয়ে ভাবল, লোকটি ভিন্নধর্মী কিনা। বিদেশি একটা ভাব রয়েছে। হতেও পারে ধর্মীয় দিক হতে সে আলাদা, কিন্তু মুসলিম হলে তার ধর্মীয় শিক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ ভাবনাতেই তার আবার লোকটির উপর কিছুটা রাগও হলো। তবে দেরি না করে সে স্বাভাবিকভাবে টেবিলের দিকে এগিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি তাকে বসতে বললে সে চুপচাপ বসে পড়ে। আবার বাম পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন কম বয়সী লোকটি তার কাছে সিবিআর ফাইল দেখতে চাইলে তিতিকা সেসব সেই লোকটির কাছে এগিয়ে দেয় এবং লোকটি পরক্ষণেই তা মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা ব্যক্তিটির হাতের কাছে এগিয়ে দেয়। এরই মাঝে তিতিকার নজর পড়ে ডেস্কের উপর থাকা সোনালি রাঙ্গা নেম প্লেটের উপর কালো রঙের প্রলেপে সুন্দর করে লেখা ARC। তবে তার মন বুলানোর সময়টুকুর মাঝে কেউ প্রচণ্ড গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াটস ইউর নেম? তৃতিকা নিমেষে অপ্রস্তুত হয়ে ওঠে। তবে নিজেকে দ্রুত সামলে নেবার চেষ্টা। অস্ফুট স্বরে আওয়াজ তৃতিকা। তার এমন জবাবে লোকটি যেন কিঞ্চিত বিরক্ত হয়। নিমেষে ফর্সা ত্বকের কপালটা কুঁচকে যায় কিঞ্চিত। শক্ত ছোঁয়াল আরও বেশি দৃঢ় হয়। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিচ্ছে সে, অথচ মনের মতো মানুষ পেয়েছে খুব অল্পই। বেশিরভাগই থেকেছে নার্ভাস। যে ব্যাপারটা নিয়ে আর এখন ভালোই বিরক্ত। তার এই অব্যক্ত অভিব্যক্তিকে পাশ হতে সেই 2 জন লোকও কিছুটা ঘাবড়ে যায়। তবে সব কিছু স্বাভাবিক রেখে লোকটি আবারও তৃতিকার উদ্দেশ্য বলে, ফুল নেম? হালকা দমক স্বরে বলা কণ্ঠে তৃতিকা আরও বেশি ভয়কে ওঠে। ঠোঁট চেপে কোনো মতে সামলে নিয়ে বলে, তৃতিকা তালুকদার। এতক্ষণ সেই গম্ভীর মুখের ব্যক্তি তথা আদির রায়ন চৌধুরী চুপচাপ মাথা নিচু করে ফাইল দেখতে থাকলেও তৃতিকার কণ্ঠস্বর এবার তিনি কিছুটাও অদ্ভুতভাবে মাথা উঁচিয়ে তৃতিকার দিকে তাকায়। তার অদ্ভুত চাহনিতে তৃতিকা কিছুটা অবাক হয়। লোকটি দেখতে ভারী সুদর্শন। এখন বুঝতে পারছে সিমরান কেন তখন এসব বলছিল। তবে সাদা চামড়ার এই বিদেশিদের মতো দেখতে হলে ব্যক্তিটির চোখ জোড়া বেশ আকর্ষণীয়। কেমন অদ্ভুত বাদামি রাঙা চোখ জোড়া তার। তৃতিকা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তবে সে চোখ নামিয়ে নিতে গিয়েও থমকে যায়। লোকটি এখনও তার দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। নিমিষে অদ্ভুত এক শিহরণে সে কম্পিত হয়ে হাত জোড়া শক্ত করে ডেস্কের নিচে আড়ালে হাঁটুর
জামার অংশ চেপে ধরে, কিঞ্চিত ডুব গিলে মনে মনে আড়ায়, হায় আল্লাহ, এসব কি হচ্ছে? তৃতীয় যেখানে নিজেকে স্বাভাবিক রাখতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেথায় তার সম্মুখে বসে থাকা আদির রায়ন চৌধুরী এখনও তার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে। ফলস্বরূপ তার চোখ মুখ আতঙ্কে শুকিয়ে আসছে নিমেষে। এভাবে প্রায় বেশ খানিকটা সময় কেটে যাবার পর আচমকা কারো কণ্ঠে তিতিকা মুখ তুলে তাকায়, আর তৎক্ষণাৎ দেখতে পায় এ আর তার নিরেট কণ্ঠস্বরে বলছে, ইউ মে নিড নাও। এই বলতে এ আর তার চোখ নামিয়ে নেয় এবং তৃতিকার ফাইটা তার দিকে ঠেলে দেয়। এদিকে তৃতিকার হুঁশ এখনও ফেরেনি, বুঝতেও যেন পারল না কি হতে হলো। আর সত্যিই কি এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ? সে কিছুটা তবদা খেয়ে সামনের যে দিকে ইতস্ত নজরে তাকিয়ে দেখে, তার বিষয়টা যেন আর এর পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটা বুঝতে পারে। অন্যদের চেয়ে তৃতিকা বেশ ছোট এবং তার মায়াবী চেহারা ইতস্তবোধে যেন সে নিজেই তার মায়ায় পড়ে গিয়েছে। তিনি তৃতিকার উদ্দেশ্য সম্পূর্ণ নমনীয় স্বরে বলে, মা, তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ। লোকটির অভিব্যক্তিতে তৃতিকার কপালে কিঞ্চিত বাজ পড়ে। সে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে নিজেকে আশ্বস্ত করে এবং আর একটুও সময় নষ্ট না করে নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করে। তবে যাবার মুহূর্তে না চাইতো একবার পেছন ফিরে আর চোখে এ আর ওরফে আদির রায়ানকে দেখে নেয়। চারপাশটা তীব্র বৃষ্টিতে আচ্ছন্ন। অত্যাধিক বৃষ্টিতে এই মস্ত বড় শহরের রাস্তাঘাটে জরাজীর্ণ এক অবস্থা। চারপাশে কাদা পানি জমা হয়ে ড্রেনের সাথে মিশে গা গুলিয়ে যাওয়ার মতো আবহাওয়া তৈরি করেছে। অথচ এমন পরিস্থিতিও চারপাশে ভিড়ে একটু মানুষের উৎপাতের কমতি নেই, যে যার মতো নিজ নিজ কাজে ছুটছে। বিকেলের সূচনা লগ্নে এমন বৃষ্টি তিতিকার কাছে বেশ বিরক্তকর লাগলো। শহরে এসেছে অল্প কয়েক মাস হলো, এসেই যেন এই নিত্যদিনের বিরক্তকর পরিবেশে হাঁপ ছেড়ে দিয়েছে। অসহ্য লাগে তার এই শহর, অথচ কিছুই করতে পারবে না বিদায় সে এই বিষয়ে ভীষণ অসহায়। সকালের ইন্টারভিউ কি হলো সে এখন বুঝে উঠতে পারেনি। অবশ্য এখন আর সে এসব নিয়ে ভাবছেও না। ও চাকরি হওয়ারও কোনো আশা নেই, বরং সে কোনো আশাও রাখছে না। দিনের পর দিন সাধারণ টিউশনি খুঁজছে, অথচ তাই মিলছে না। সেখানে এত বড় অফিসে তার জব পাওয়া যেন অকল্পনীয় ব্যাপার। তবে আজ সিমরান নামক নতুন এক ব্যক্তির সাথে পরিচিত হয়ে নিতান্তই খুশি। অফিস থেকে বের হয়ে দুজনে প্রায় অনেকক্ষণ রিকশায় চড়ে গল্প আলাপ করছে। শেষমেশ দুজনের কন্ট্রাক্ট নাম্বার নিতেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। না জানি আবার কবে তাদের দেখা হবে। শহরের সবজি বাজারটার দিকটা আজ স্মৃতিকে এসেছে। হাতে একটা বড়সড় কালো আকৃতির ছাতা, যা দেখতে অনেকটা আদিমকালের কাঠ ও মোটা কাপড়ের তৈরি। এই আধুনিক যুগে এমন শহর এলাকায় এমন ছাতা দেখা পাওয়া যেন দুষ্কর। তার মাঝে তৃতিকার মতো বয়সের এক মেয়ের হাতে এ যেন নিতান্তই আশ্চর্যজনক ব্যাপার। তিতিকার কাছে স্বাভাবিক হলেও বাকিদের কাছে আশ্চর্যজনকই বটে। ফলস্বরূপ চারপাশের সকল লোকজন তাকেই ঘুরে ঘুরে দেখছে। এদিকে কাদা পানির ময়ের রাস্তার উপর তুমুল বৃষ্টি ঝরছে, সেই সাথে আবার সকলের অদ্ভুত ছাউনি। সব মিলে তৃতিকা নিমিষেই বারংবার অপ্রস্তুত হয়ে পড়ছে। তৃতিকা যথাসম্ভব নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে সে ধীরে ধীরে বাজারের মধ্যখানে অগ্রসর হয়। হালকা কিছু বাজার করে নিয়ে যেতে হবে। বাড়িতে খাবার প্রায় নেই বললেই চলে, আবার হাতেও তেমন টাকা পয়সা নেই। গ্রাম থেকে আসার সময় তার কাকিমা তাকে যে কয়টা টাকা দিয়েছে তার সবটাই প্রায় এখন শেষের দিকে। ভার্সিটির ফি, বাসা ভাড়া, সারা মাসের খাবার, সব মিলিয়ে তার চিন্তার শেষ নেই। তৃতিকে এসব ভাবতে ভাবতেই আলতোভাবে মলিন হাসে। অতঃপর এগিয়ে যায় সামনের একটি ছোট্ট কাঁচা বাজারের দোকানে। শুরুতেই তার নজরে পড়ে একটি ছোট আকারের লাউ। যে কোনো কিছু না ভেবে বয়স্ক দোকানদারের উদ্দেশ্য বলে, মামা, এই লাউয়ের দাম কত? মামা, লাউয়ের দাম তো 120 টাকা। দোকানদারের এহেন কথা শুনে তিতিকে যেন আকাশ থেকে পড়ে। এক লাউর দাম 120? এই দামে তো তার এক সপ্তাহের খাওয়া দাওয়ার খরচ খুব ভালো মতোই মিটে যাবে। এছাড়া গ্রামে লাউয়ের দামটা খুব সামান্য। অবশ্য তাদের নিজেরই লাউ সহ বিভিন্ন শাকসবজির বাগান ছিল, যার ফলে শহরের জীবনযাত্রা সম্পর্কে তার ধারণা তুলনামূলকভাবে অনেকটাই কম।
তৃতিকাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার মুখ তুলে তাকিয়ে খানিকটা বিরক্ত স্বরে বলে, কি মামা, নিবেন নাকি? নিলে তাড়াতাড়ি নেন, নয়তো এই বৃষ্টির দিনে দোকানের সামনে থেকে খাড়াইয়া থাকেন না। লোকটির বিরক্তিবোধ তিতিকার কাছে স্পষ্ট। সেই বিষয়টা বেশি মাথা না গামিয়ে কিঞ্চিত মুচকি হেসে বলে, না মামা, লাউ থাক, আপনি বরং আমাকে হাফ কেজি আলু, 20 টাকার মরিচ, 20 টাকার পেঁয়াজ আর 2 মুঠা কলমির শাক দেন, আর কিছু লাগবে না। তৃতিকার কথায় লোকটি কিছুটা কপাল কুঁচকেই তার দিকে তাকায়, পরক্ষণেই আবার চোখ নামিয়ে তার কথা মতো জিনিসগুলো গুছিয়ে দিতে থাকে। কিছুটা বিরক্ত স্বরে আওয়ায়, কী সব ফকির নিয়ে আসে, আজকাল আবার 20 টাকারও নাকি পেঁয়াজ দেওয়ান লাগে। লোকটির ব্যবহার নিতান্তই রুক্ষ, তার বলতে বাকি নেই। তবে তার শেষ কথাটা বিড়বিড় করে আড়ালেও তিতিকে ঠিকই শুনতে পায়, কিন্তু সে কোনো ঝামেলা করতে চায় না বিদেয় চুপচাপ জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইছে। তবে ততক্ষণে তার নজরে পড়ে দোকানদারের পাশে বসে থাকা এক ছোট্ট বাচ্চার দিকে। 3-4 বছর বয়সের হবে আর কি। লোকটির এমন রুক্ষ ব্যবহারের পরও তার কাছে থেকে জিনিসগুলো নেওয়ার সময় তৃতিকা তাকে জিজ্ঞেস করে, মামা, এটাকে? তৃতিকার কথা মতো লোকটি পাশে ফিরে ছোট বাচ্চাটিকে এক পলক দেখে নেয়। পরক্ষণেই আবার তৃতিকার দিকে ফিরে বলে, আমার নাতি। ও আচ্ছা। তৃতিকা শুধু এতটুকুই বলে জিনিসগুলো সঠিক দাম দোকানদারকে দিয়ে দেয় এবং জিনিসগুলো নিয়ে সে পা বাড়ায় সামনের দিকে। তবে যাবার পূর্বে আরও একটা কাজ করে বসে। তার ব্যাগে 2টো চকলেট ছিল, যাওয়ার সময় সিমরান দিয়েছিল। সে কয়েকটা খেয়েছে আর বাকি কয়েকটা ব্যাগেই রয়ে গিয়েছে। তিতিকা মনে মনে সেই 2টো চকলেট যাওয়ার পথে সে ছোট্ট বাচ্চাটিকে দিয়ে যায়। বাচ্চাটি চকলেট দেখার সাথে সাথে খুশিতে হেসে ওঠে। ততক্ষণে আবার দোকানদার বিষয়টা দেখেই তৃতিকার দিকে তাকাতে এসে বিস্মিত মুচকি হেসে বলে, আপনার নাতিটা বেশ সুন্দর, মাশাআল্লাহ। এই বলে সে চলে যেতে নিতে লোকটি ইতস্ত স্বরে কিছু বলতে চায়, কিন্তু মামা, আমি হয়তো গরিব, কিন্তু ফকিরনি না। লোকটির কথা সম্পূর্ণ হবার আগে বিস্তৃত হাসি মুখে তৃতিকা এইটুকু বলি সামনের দিকে ফিরে এগোতে থাকে এবং একবারের জন্য আর পিছনে ফিরে তাকায় না। তবে যাওয়ার পথে বাজারের ব্যাগটা নজর পড়তে চাপা দীর্ঘশ্বাস ফেলে তার মনে মনে বিড়বিড় আওয়ায়, এই আলু খেয়েই তবে এই সপ্তাহ চলতে হবে, হা, কি আর করা। তৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে মুচকি হাসে। প্রায় এই কয়েকটা জিনিসেই তার 100 টাকা ফুরিয়ে গিয়েছে, অথচ এটুকু বাজারে তাকে পুরো 1 সপ্তাহ চলতে হবে। এছাড়াও অবশ্য কোনো উপায়ও নেই। জীবন বাঁচাতে এতটুকুই যথেষ্ট। শহর অঞ্চল হতে প্রায় অনেকটা দূরে একটা ভাঙ্গাচোরা দোতলা বাড়ি। বাড়ির চারপাশটা গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। ইট সিমেন্ট গাঁথনি ধরে ভাড়ায়, এমনকি ঝরাজীর্ণ বাড়িতে ঠাঁই হয়েছে তিতিকা। শহরের বেশিরভাগ বাসাগুলোতে ভাড়াটা অনেক বেশি, যা তিতিকার সামর্থ্যের বাহিরে। তবে সেসবের তুলনায় এই বাড়িটার ভাড়া বেশ কম। এর মানে এই নয় যে পুরো বাড়িতে তিতিকা একাই ভাড়া নিয়ে থাকে। শুধু মাত্র দোতলার একটি ছোট্ট ঘরটি সে নিজের থাকার জন্য নিতে পেরেছে, যেখানে একটা ছোট্ট বাথরুম, ঘরের সাথে লাগানো রান্নাঘর আর শোয়ার জন্য একটা ভাঙাচোরা লোহার বিছানা ব্যতীত কিছুই নেই। লোহার বিছানায় এই আধা ভাঙ্গা ঘরে পরিত্যক্ত অবস্থাতেই পেয়েছিল সে, যার উপরে শক্ত কার্টুন পেপার এবং তার উপর মোটামুটি ভালো মানের এক চাদর বালিশ পেতে সে ঘুমানোর উপযোগী করেছে। নয়তো তাকে হয়তো শীত, বর্ষা, গ্রীষ্ম, বর্ষাকালে মেঝেতেই শুয়ে কাটিয়ে দিতেও হতো। এই বাড়িতে আরও বেশ কয়েকজন মানুষ থাকে, তবে কেউই তেমন কারোর সাথে কথা বলে না। তিতিকাও আগ বাড়িয়ে কারোর সাথে তেমন কথা বলতে যায় না, কিংবা তার সময় সুযোগও হয় না। এছাড়া নিচে তলা জুড়ে বসবাস করা বাড়িওয়ালার এক বখাটে ছেলেও রয়েছে। যতবারই তিতিকা তার সামনাসামনি হয়েছে ততবারই তার বেশ বিরক্ত লেগেছে। বিশেষ করে তার অঙ্গভঙ্গি, চাহনি সবই কুরুচিপূর্ণ। সব মিলিয়ে তিতিকার মাথায় এখন একটাও ঘুরছে যে কিভাবে এই বাড়ি থেকে দ্রুত অন্য কোথাও যাওয়া যায়। অবশ্য থাকা নিয়ে এত কষ্ট করতে হতো না যদি শুরুতে সে বিশ্ববিদ্যালয়ের হলে একটা সিট পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপালে সিট জোটেনি। আর কষ্ট করে হলেও তাকে এখানেই এমন জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর এক পরিবেশে থাকতে হচ্ছে। একে একে তৃতিকা অনেক কিছুই ভাবতে বসেছিল, কিভাবে কি করলে জীবনে একটু সচ্ছলতা আসবে, কিন্তু কোনোভাবেই যেন কোনো উপায় তার মিলছে না। বারংবার সে এই ভাবনায় হতাশ হচ্ছে। সন্ধ্যা প্রায়
হয়ে এসেছে। এক হাতে চুলে ভাত বসিয়ে আলু সিদ্ধ দিয়েছে রাতে, তার এটাই খাবার। আর অবশিষ্ট ভাতে পানি দিয়ে সকাল হলেই পিএম মসজিদে ফান্তা খেয়ে ভার্সিটি যেতে হবে। আবার এই শহরে এমন জায়গায় কারেন্টের সাথে সাথে গ্যাসের লাইনেও কত কত সমস্যা। অর্ধেক খাবার রান্নার মুহূর্তে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে এই কাণ্ড। আজ রাতে হয়তো সেসব আধা সিদ্ধ খাবার খেতে হবে, নয়তো না খেয়েই থাকতে হবে। তৃতীকে এত কিছু, সব কিছু ভাবতে ভাবতে বিরক্ত। সবশেষে উপায় না পেয়ে সে তার বাটন ফোনটা বের করে ফোনে 20 টাকার মতো রিচার্জ করেছিল বাড়িতে কথা বলার জন্য। বাড়িতে কথা বলার মতো এখন শুধু একজনই রয়েছে, তা হলো তার বড় কাকিমা। এবং তার এই বড় কাকিমা ব্যতীত তার বাড়িতে কেউই জানে না সে এখন কোথায়। কৃতিকার ঢাকায় এসে এভাবে একা একা থাকার পিছনে এক বিশেষ ঘটনা রয়েছে। খুব অল্প বয়স হতেই তার চাচা চাচিরা তার বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠে, যেন সে বাড়িতে থাকলে তাদের অন্নদংশ হয়। আর এই ভাবনাতে তাকে সেই ক্লাস 8 থেকেই বিয়ে দেওয়ার নানান চেষ্টা চালিয়েছে তারা। তবে বেশিরভাগ সময়ে তারা ব্যর্থ হয়েছে তিতিকার বড় চাচি ও ছোট চাচার জন্য। তাদের দুজনের জেরেই মূলত তিতিকা শেষমেশ এই চিঠিটা দিতে পেরেছে। আর এতে সর্বোচ্চ সহায়তা করেছে তার এই ছোট কাকা ও বড় কাকিমা। কিন্তু সেই চিঠি দিতে দিতেই যেন খেলাটা খানিক পাল্টে যায়। তিতিকার চাচা চাচিদের পাশাপাশি অনেক বড় ছোট ভাই বোনও রয়েছে। তার মাঝে ছোট চাচার বড় ছেলে তুহিন খুব সম্ভবত তার চেয়ে বছর কয়েকের বড় এবং খানিকটা গ্রামের বখাটে ছেলের মতো তার চাচা চালচলন। আর এই ছেলেই পছন্দ করে বসে তৃতীতাকে। এরপর শুরু হয় তার তিতিকাকে বিয়ে করার আবদার। অতঃপর ছেলের আবদারের বাবা তথা তিতিকা ছোট চাচাও চায় তৃতিকার সাথে তুহিনের বিয়ে হোক। কিন্তু তিতিকা তো বিয়ে করতে রাজি নয়। সে চায় পড়াশোনা করতে। আর তার এই বিয়েতে রাজি না হওয়ার কারণে সবসময় তাকে পড়াশোনায় সহযোগিতা করা তার সেই ছোট চাচাই তার পড়াশোনা বন্ধ করতে উঠে পড়ে লাগে। আর এটাও ঠিক এই মুহূর্তে যখন তার তিতিকার কেবলমাত্র এইচএসসি শুরু হয়েছে। পরীক্ষা মাঝে নানান অশান্তিকর সে এক প্রকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে শুরু করে। তবে সে সময় তার পাশে থাকে তার বড় কাকিমা। নিজের মেয়ের মতো সবাইকে অনুরোধ করে এসেছে অবধি নিয়ে বাড়িতে কোনো ঝামেলা না করতে। পরীক্ষা মিটে যাক, তারপর বাকি সব। অতঃপর পরীক্ষা শেষ হতে না হতে আবারও একই কাহিনী শুরু হয়। আর সে সময় অ্যাডমিশনের পড়ার নাম করে তার বড় কাকিমা তিতিতে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা প্রস্তুতির পর তার দেশের স্বনামধন্য এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই থেমে থাকে না। তিতিকে তার বড় কাকিমার ভাইয়ের বাড়িতে থাকতে থাকতেই তার কাকিমার ভাই ছেলে তাকে পছন্দ করে ফেলে, যার খবর টের পাওয়া মাত্রই তিতিকার কাকিমা আবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এখন তিতিকাকে নিয়ে তার বড় কাকিমার এত উদ্বেগেরও যথেষ্ট কারণ রয়েছে, যা তিতিকা এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর সেই উদ্দেশ্য হলো তিতিকার বড় কাকিমা চায় তার নিজের ছেলেকে তার সাথে বিয়ে দিয়ে তিতিকাকে ঘরের বউ করে তুলতে। আর এই কারণে সে শুরু থেকেই নানান কৌশলে তিতিকাকে পড়াশোনার বাহানায় বিয়ে থেকে বাঁচিয়েছে। কেননা সে চাইছে তিতিকাও পড়াশোনা চালিয়ে যাক, আর সাথে তার একমাত্র ছেলেটাও আর একটু যোগ্যতা অর্জন করুক। তবে সবশেষে তার এই ভালো মানুষের উদ্দেশ্যের পেছনেও বাকিদের মতো এক স্বার্থপরের ন্যায় চিন্তাভাবনা রয়েছে। আর তা হলো তিতিকার আগে থাকা তার বাবা মায়ের সম্পত্তি। তিতিকাদের বংশ যে উচ্চ বংশ ছিল আর তার বিশেষ করে উল্লেখ করার কিছু নেই। যথারীতি তিতিকার বাবারও প্রত্যেক নিজস্ব বেশ খানিকটা সম্পত্তি ছিল, যার সবটাই এখন তিতিকার নামে। তবে তিতিকার বাকি চাচা ফুফুদের পৈতৃক সম্পত্তি ছিল গ্রাম ও নদী অঞ্চলের দিকে, যার অর্ধেক শেষ হয়েছে মহামারীতে আর বাকি অর্ধেক শেষ হয়েছে নদী ভাঙ্গনে। আর এখন যা রয়েছে তা খুবই সামান্য, যার ফলে সকলের নজর এখন ভাগ্যক্রমে অধিক সম্পত্তি পেয়ে যাওয়া তৃতিকার দিকে। অথচ সেই তৃতিকা এসবের কিছুই জানে না। আজ এই পরিণতি। তিতিকা বেশি দেরি না করে তার কাকিমার নাম্বারে কল দেয়। এ শহরে তাকে চুপ করে পাঠিয়ে দেওয়ার সময় কাকিমা তার হাতে কয়েক হাজার টাকা দিয়েছিল, যা দিয়ে সে এখন অবধি খরচ করে চলছে। কিন্তু সে টাকাও তো এখন শেষের পথে। এরপর সে কি করবে? ভার্সিটির বই কেনার জন্য গত 2 মাসের বাসা ভাড়া দেওয়া হয়নি। এতেও বাড়িওয়ালা বেশ অসন্তুষ্ট। না জানি কখন চরম ক্ষিপ্ত হয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে।
তখন সে কি করবে? রাস্তায় গিয়ে থাকবে? না, এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এদিকে তার কাকিমাও ফোন তুলছে না, আবার তুললে সে তাকে বলবেই বা কে? এত তাড়াতাড়ি টাকা শেষ, তাই তার টাকা চাই। একে একে কতবার কল করলো, অথচ কেউ ফোন তুলছে না। আবার এতবার ফোন করাটাও তো তার ঠিক হচ্ছে না। আর এতবার ফোন নাম্বার হতে কল করার যদি বাড়ির কেউ তা দেখে সন্দেহ করে, তাহলে তখন কি হবে? না থাক, যথেষ্ট ফোন দিয়েছে। বাকিটা তার কাকিমা যখন দেখবে তখন সে নিজেই ফোন করবে, এই ভাবনায় সে ভারী দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভাতও প্রায় শেষ হয়ে এসেছে। তৃতীকে দ্রুত ভাতের পাতিলটা চুলো হতে নামাবে, এমন পর্যায়ে আচমকা তার ফোনটা বেজে ওঠে। বড় কাকিমা ফোন করেছে। এই ভাবনায় তৃতীকে এক প্রকার ভাতের পাতিলটা চুলোর পাশে রেখে ফোনের কাছে ছুটে আসে। তড়িঘড়ি করে হাসি মুখে ফোনটা হাতে নিতেই যেন কপালে সূক্ষ্ম চিন্তার বাজ পড়ে। তার কাকিমা নয়, বরং ভিন্ন নাম্বার হতে কল এসেছে। এখানে আসার পর তার কাকিমা ব্যতীত আর কেউ তাকে ফোন করেনি, কারণ তার ফোন নাম্বার তেমন কারো কাছেই নেই। তবে এটা কোন নাম্বার থেকে ফোন এসেছে? এমন সময় হঠাৎ তার সিমরানের কথা মনে পড়লো, আর ফোনের অপর পাশের ব্যক্তিকে সিমরান ভেবেই সে কিছুটা খুশি মনেও কিছুটা দ্বিধা নিয়েই কলটা রিসিভ করে। তবে ফোনটা কানের কাছে উঠতেই তার কপাল কুঁচকে যায়। একই সাথে সে কিছুটা বিস্মিত হয়, যেন এমন কিছু হবার কথা ছিল না। এটা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় মিনিটখানেক কথা বলার পর তৃতীকে ফোনটা রেখে দিয়ে চিন্তিত অভিব্যক্তিতে ঘরের জানালার দিকে এগিয়ে যায়। মরিচা ধরা জানালার ফাঁক গুলিয়ে সাই সাই শীতল বাতাস এসে তার মুখে আছড়ে পড়ছে। সাদা রঙেরও খানিকটা ছেঁড়া পুরনো কাপড় দিয়ে বানানো জানালার পর্দাটা উঠছে নিষ্পৃহে। এমন ভাবছে তৃতীকে খানিকটা চিন্তার সহিত বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমার সাথে কি সত্যি এসব কাকতালীয়ভাবেই ঘটে যাচ্ছে, নাকি এর পেছনেও খোদা তাআলা কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? এই বলেই সে ভারী দীর্ঘশ্বাস ফেলে। যে অসমাপ্ত ইন্টারভিউয়ের কথা সে প্রায় ভুলতেই বসেছিল, সেই ইন্টারভিউতে তথা এআরসি কোম্পানি থেকেই ফোন এসেছে। আগামীকাল তাকে আবারও অফিসে ডাকা হয়েছে। ফোনে শুধু এটুকুই বলা হলেও তিতিকে কোনো না কোনোভাবেই নিজের অজান্তে বারংবার চিন্তিত হচ্ছে। সে যা ইন্টারভিউ দিয়েছে তাতে তার হতো বড় অফিসে ন্যূনতম স্তরে জব পাওয়াও দুঃস্বপ্নের মতো, অথচ এখন কিনা তাকে সেখানেই যাওয়ার জন্য ডাকছে। আদতে আগামীতে তার ভাগ্যে রয়েছেটা কি? খুব ভালো কিছু, নাকি জীবন সংশয়মূলক? এত কিছু তিতিকা জানে না, আর সে আপাতত এসব নিয়ে ভাবছেও না। শুধু সবশেষে তার চাওয়া একটাই, আগামীতে যাই হোক না কেন তা যেন ভালো হয়, নয়তো এত দ্বিধাদ্বন্দ্বের জীবনে আর বাঁচা সম্ভব নয়। চারপাশে জুড়ে জনমানবপূর্ণ সমাগম। জনবহুল রাস্তার পাশ ঘেঁষে বিয়ে ঠেলে সামনে এগুচ্ছে তৃতিকা। প্রায় বেশ সকাল করে শুধু ফান্তা ফানি খেয়ে বাড়ি হতে বেরিয়েছে সে, উদ্দেশ্যে এআরসি কোম্পানি। তার বাড়ি হতে অফিস যথেষ্ট দূরে, তবে রিক্সা কিংবা অন্য কোনো যানবাহনে করে যাবার মতো অফুরন্ত টাকার সামর্থ্য তার নেই। অল্প কিছু টাকাও মূল্য তার কাছে অনেক বেশি, তাই তৃতিকার নিয়ত মোতাবেক পায়ে হেঁটে অফিস যাবে দ্বিধায় সকাল করেই বাড়ি থেকে বেরিয়েছে। তবে অফিসের কাছে আসতে আসতে সে এক প্রকার হাঁপিয়ে উঠল। আর সম্ভব হচ্ছে না এই সকালবেলাতেও তীব্র রোদের মাঝে হাঁটা। মাথাটা কেমন জিমজিম করছে। ঢাকায় এসে অনিয়মিত অপুষ্টিকর খাবার খেয়ে তার অবস্থা নেহাতি খারাপ। সবসময় ক্লান্তি ও দুর্বল অনুভব হয় নিজের মাঝে, কিন্তু তার করার মতো কিছুই নেই। এভাবে আর কতদিন চলতে পারবে নিজেও বুঝতে পারছে না, আবারও বুঝতে পারছে না অফিস থেকে কেন তাকে ডেকেছে। আসলেই কি তার মরুভূমির মতো জীবনে এক ফসলা বৃষ্টি জড়বে? তিতিকে এসবই ভাবতে ভাবতে অবশেষে মস্ত বড় অফিসটার সামনে এসে দাঁড়ায়। পরনে তার সাদা রঙের এক লম্বা কুর্তি, সাথে নীল রঙের এক ওড়না। তার প্রিয় রং সাদা ও নীল, যে কারণে তার বেশিরভাগ জামাই এই রঙের। তবে এখানে আসার পূর্বে সে মাত্র হাতে গোনা কয়েকটা জামাই সাথে করে নিয়ে আসতে পেরেছে, যার মাঝে দুটো সাদা রঙের কুর্তি আর দুটো ভালো ওড়না, যেগুলো সে ভার্সিটি হতে বাহিরের সর্বত্রই যাওয়ার জন্য পরিধান করে। কেননা এইগুলোই ব্যতীত বাহিরে যাওয়ার মতো তার কাছে কোনো পোশাক নেই। এছাড়া গ্রাম হতে আসার সময় যে সাদামাটা একজোড়া চামড়ার জুতো পরে এসেছিল, এখন সে তাই পরেই রয়েছে, কারণ এছাড়া তার কাছে আর কোনো জুতোও নেই। একই সাথে একটা না এতদিন সর্বত্রই ব্যবহারের ফলে জুতোর হালও এখন বেহাল।
এখন যে চামড়া উঠে বিধ্বস্ত চেহারায় হয়ে যাওয়া জুতোটা ছিঁড়ে যায় কে জানে। আপাতত এমন কিছু হওয়া মানে তার কাছে ঘোর বিপদের সম্ভাবনা, কেননা এই পরিস্থিতিতে নতুন জেনা কেনার মতো বিন্দুমাত্র সামর্থ্য তার নেই। তৃতিকা সব চিন্তা ছেড়ে একবার মাথা উঁচিয়ে মস্ত বড় অফিসটার দিকে তাকায়। কাঁধে ঝোলানো সাদা রঙের টোট ব্যাগের ফিতাটা শক্ত করে চেপে ধরে। আন্দাজে ধরাই যায় এটি একটি 10-12 তলার বিশাল ভবন। ভবনের চারপাশটায় ছকছকে গ্লাসে ঘেরা, মাঝে বিশাল বড় টেমপ্লেটে বড় বড় আকারে লেখা কোম্পানির নাম ARC কোম্পানি। এছাড়া নিচের গেটের সম্মুখে দাঁড়ানো সারি সারি সিকিউরিটি গার্ড। কত আভিজাতপূর্ণ স্থান এটি! সবার বেশভূষায় কত সাজসজ্জা, অথচ সে বরাবরের মতো অত্যন্ত সাধারণ। অফিসের ভেতরে আর কি প্রবেশ করবে, তার তো অফিসের সম্মুখে এসে দাঁড়ালেই নিজেকে অত্যন্ত নগণ্য লাগে। তিতিকে আর সে ভাবতে চায় না। সে কোনো কিছু নিয়ে ভাবতে বসলে তার ভাবনা আর কখনো শেষ হয় না। আর এই ভাবনাতে সে সামনের দিকে অগ্রসর হয়। অতঃপর ভিতরে গিয়ে লিফটে চড়ে সোজা হয়ে উঠে যায় 8তলা ভবনে। গতকালই অফিসে এসে সে প্রথমবারের মতো লিফটে চড়েছিল। সে সময় জিনিসটা তার কাছে অনেকটাই আশ্চর্যজনক ও নতুন ছিল। ফলস্বরূপ এটার ব্যবহার সম্পর্কে সে খুব বেশি জানত না। তবে গতকাল শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখন একটা লিফটে একসাথে অনেক মানুষ উঠেছিল ইন্টারভিউয়ের জন্য, আর সে তাদের ভিড়ে মিশে গিয়ে যথারীতি সঠিক স্থানে পৌঁছে যায়। কিন্তু কোনোভাবেই সে তার ভেতরে থাকা ভয় কিংবা বিস্ময়কর অনুভূতি প্রকাশ করে না। কিন্তু যখন সিমরানের সাথে ফেরার পালা এলো, তখন অবশ্যই ঠিকই সিমরানের কাছে লিফট সম্পর্কে সব কিছু সরল মনে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। যথারীতি এবার আর তার কাছে খুব বেশি বেজালজনক মনে হলো না এই লিফট নামক যন্ত্রটাকে। তিতিকাকে গতকাল ফোন করে 8তলাতেই আসতে বলেছিল, আর সে কথা মতো এখানেই এসেছে। তবে 8তলায় প্রবেশ মাত্রই সে যেন অনেকটাই বিস্মিত হয়। গতকাল তথা অফিসের সিওর সাথে বসে থাকা সেই বয়স্ক লোকটি তাকে দেখা মাত্রই হাসিমুখে তার দিকে এগিয়ে আসেন। তবে সে কিছুটা ইতস্ত বোধ করছে। তিতিকা তাকে দেখা মাত্রই সালাম দিতেই লোকটি সালাম নিয়ে বলে, তুমি এসেছো? তোমারই অপেক্ষায় ছিলাম। এত দেরি করলে কেন? রাস্তায় জ্যামে আটকে পড়েছিলে নাকি? ও হ্যাঁ, আমার তুমি সম্বোধন আবার বেশি কিছু মনে করো না যেন। তুমি কিন্তু আমার মেয়ের মতোই, তাই তুমি করেই ডাকছি। যাই হোক, তোমার জন্য সুখবর আছে, দ্রুত আমার সাথে এসো। আচমকা একসাথে এত কিছু বলার পর লোকটির এমন অভিব্যক্তিতে তিতিকে সম্পূর্ণ ভয়কে গিয়েছে। বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। আজকে ভার্সিটিটাও এই অফিসে আসার কারণে মিস দিয়েছে। এই নিয়েও তাকে এক নতুন ঝামেলা পোহাতে হবে। কিন্তু যদি এখানে এসে কাজ আশানুরূপ কিছুই না হয়, তাহলে পুরো দিনটাই তার বরবাদ। তিতিকা আর সময় নষ্ট না করে লোকটির সাথে তার পেছন পেছন অগ্রসর হয়। তবে যথাস্থানে পৌঁছাতেই তার বিস্ময়ের আর শেষ থাকে না। কোনো মতেই যেন কোনো কিছুই বিশ্বাস করে উঠতে পারছে না। তার নাকি এই অফিসে জব হয়েছে, যদিও তা খুব বড় পর্যায়ে কিছু নেই, বরং সামান্য এমপ্লয়ি হিসেবে। কিন্তু এটাও যে তার কাছে বিশ্বাসযোগ্য নয়। গতকাল কত মানুষ ইন্টারভিউ দিয়েছে, সবার যোগ্যতাই ছিল তার চেয়ে বহু গুণে বেশি। এছাড়া তার ইন্টারভিউ ছিল যা তা পর্যায়ের, সেখানে তার এত বড় অফিসে চাকরি হয় কি করে? এ যেন অসম্ভব ব্যাপার। কিন্তু অবিশ্বাস করেও আর লাভ নেই, কারণ তিতিকার সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সময় হলো না, বরং তার পূর্বে লোকটির সাথে ছুটতে হলো কিছু ফাইল কাউন্টারে। অতঃপর দীর্ঘ এক প্রক্রিয়ার পর তার ছোটাছুটির কাজ সমাপ্ত হয়। অবশ্য বেশিরভাগ প্রয়োজনীয় কাজগুলো সেই লোক তথা রফিক সাহেবই করে দিচ্ছিলেন, আর তিতিকা শুরু তার কথায় অনুসরণ করেছে। প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে, এবার তার যাওয়ার পালা। রফিক সাহেব তাকে কিছু ফর্ম গুছিয়ে দিয়ে যাওয়ার পথে বলল, আজকে এআর স্যার কাজের জন্য অফিসে আসেননি, আর তোমার কাজ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। সময় করে ওদিন তাড়াতাড়ি অফিসে এসো, স্যারের সাথে দেখা করতে হবে। এমন দিনে দেরি হলে আবার সমস্যা, স্যার এসব পছন্দ করে না। রফিকের কথা চুপচাপ শোনার পর সে শুধু কিঞ্চিত মাথা ঝাঁকায়। বর্তমানে তার একই সাথে আনন্দ কিংবা চিন্তা দুটোই হচ্ছে। একবার মনে হচ্ছে এসব স্বপ্ন, আবার মনে হচ্ছে এসবই সত্য। আর এটা যদি সত্য হয়, তবে যেন
এই যাত্রায় তার জীবন সার্থক। এই একটা পার্ট টাইম জবে 14,000 টাকা, এই যেন আশ্চর্যজনক ব্যাপার। এই টাকায় তো তার পুরো মাস ধুমধাম করে চলে যাবে, এমনকি সে চাইলে কিছু টাকা তার বাড়িতেও পাঠাতে পারবে। বাড়ির অবস্থা তো তেমন ভালো না। তার কাকিমা না জানি কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তার কাছে টাকা পাঠায়, কিন্তু তবুও যে একটা সমস্যা থেকেই যাচ্ছে। তার চাকরি শুরু হতে চলেছে আরও কিছুদিন পর, সোজা 1 তারিখ হতে। আর স্যালারি পেতে পেতে সে তো সোজা আগামী মাস শেষে। কিন্তু এতদিন পর্যন্ত সে কী করবে? এই মাসটা তো কোনো মতে পার করতে হবে। না, কাকিমাকে ফোন করা ছাড়া আর উপায় নেই। গতকাল ফোন ধরেনি বিদায় সে আর ফোনও করেনি, কিন্তু আজ বাড়িতে গিয়ে নিশ্চিত আবারও ফোন করতে হবে। সাথে তার জব হয়ে যাওয়ার সুখবরটাও দিতে হবে তিতিকে। এই ভাবনায় হাসি মুখেই অফিস থেকে বেরিয়ে পড়ল। কিন্তু এর মধ্যে দুপুরে হেঁটে হেঁটে বাড়ি ফেরা যেন তার পক্ষে সম্ভব হলো না। অল্প কিছুটা পর যেতেই তার দুর্বল শরীর ঝিমঝিম করে হেলতে দুলতে শুরু করে। মাথাটা বারংবার চক্কর দিচ্ছে, যেন এমন অবস্থায় নিজেকে একা সামলানো দায়। সে আর উপায় না পেয়ে ব্যাগ হাতড়ে দেখে 60 টাকার মতো পড়ে আছে। এখন যদি গাড়ি করে বাড়ি যেতে চায় তবে তার এই পুরো টাকাটাই খরচ পড়বে। কিন্তু এখন যদি পুরো টাকাটায় যাতায়াতে খরচ করে তবে পরবর্তীতে সে কি করবে? বাড়িতে তার অবশিষ্ট টাকা নেই বললেই চল। তিতিকে আর কিছু বেশি ভাবতে পারে না। বারংবার মাথা ঘুরছে তার। টাকা চেয়ে বেশি চিন্তার বিষয় এখন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানো। এই অজানা শহরে ঢাকায় জ্ঞান হারিয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঠিকঠাক মতো বাড়ি ফেরানোর মতো কেউ নেই। এতটাই একা সেই এই শহরে। টাকার হিসেব মাথা থেকে জেরে সে একটা রিক্সা নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। টাকা গেলেন যাক, আগে সুস্থ মতো বাড়ি পৌঁছানো জরুরি, পরে চিন্তা না হয় পরেই করা যাবে। তিতিকার ভাগ্যটা আজ এতই খারাপ যে এই কড়া রোদ্দুরের রাস্তায় রিক্সা জট লেগে রয়েছে। রিক্সা নিয়েও যেন তিতিকার খুব বেশি একটা লাভ হলো না। এই রৌদ্রময় দুপুরের ট্রাফিক জ্যামের মাঝে আটকা পড়ে থাকতে হলো দীর্ঘ সময়। যার পুরো সময়টাই হোটতলা রিক্সায় বসে সে দীর্ঘ শ্বাস ফেলে নানান হিসেব নিকেশ করতে লাগলো। এভাবে দীর্ঘ সময় পর প্রায় সন্ধ্যা বিকেলে তার বাড়ি ফেরার সৌভাগ্য হলো। সারাদিন না খেয়ে থাকায় চোখে এখন সে সবকিছু ঝাপসা দেখছে। রিক্সা হতে নিচে পা ফেলতে যেন তার সম্পূর্ণ দুনিয়াটা এক পাশ ঘুরে গেল। এরই মাঝে আবার ব্যাগ থেকে 60 টাকা বের করে রিক্সাওয়ালাকে দিতেও যেন তার বেশ অনুশোচনা হলো। কিন্তু এরপরও তার বিপত্তি কমে না। এত যানজট ঠেলা দীর্ঘ রাস্তা পেরিয়ে আসে রিক্সাওয়ালা মামা গুনে গুনে আরও 40 টাকা বেশি চেয়ে বসলো। এতেই যেন তৃতিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই মুহূর্তে আবার 40 টাকা কোথায় পাবে? তার ঘরে হয়তো শেষ 100 টাকা পড়ে রয়েছে, এটা তার শেষ সম্বল। রিক্সাওয়ালা যেভাবে টাকার জন্য জেকে বসেছে তাতে বাদ বাকি টাকা না দিয়েও উপায় নেই। শেষমেশ সে বাধ্য হয়ে রিক্সাওয়ালাকে অনেক অনুরোধ করলো, তবুও কোনো লাভ হলো না। সে আরও বেশি বিরক্তকর পরিস্থিতিতে পড়ে যায়। পরক্ষণে আর দেরি না করে রিক্সাওয়ালাকে বাড়ির বাইরে রাস্তায় রেখে সে চলে যায় ঘর থেকে টাকা আনতে। কিন্তু নিচতলা অবধি আসতেই তার পা থমকে যায়। নিচতলার বাড়িওয়ালার বাসার সামনে তার আশিস ভাই দাঁড়িয়ে, উঁচু লম্বা সন্দেহের এক সুদর্শন পুরুষ। হাসি খুশি তার মুখশ্রী, তবে কপালে কিঞ্চিত দুশ্চিন্তার বাজ। কিন্তু সে বাজ যেন তিতিকাকে দেখা মাত্রই মিলিয়ে যায়। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিতিকার দিকে এগিয়ে আসে। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? সে কতক্ষণ হলো তোকে ফোন দিচ্ছি। তোর ফোন কোথায় থাকে রে? হ্যাঁ, হুঁশ আছে কোনো? সে কখন থেকে তোর জন্য টেনশন করে যাচ্ছি। এতদিন পর এখানে এসে দেখি তুই নেই। আমি তো ভেবেই কুল পাচ্ছি না তোর কি থেকে কি হলো। আসিফ হলো তিতিকের সেই কাকিমা তথা আমিনার একমাত্র ছেলে, যার সাথে বিয়ে দিয়ে তিতিকাকে বৌমা করতেই আনিমার এত সব তোড়জোড়। তবে এই বিয়ের পরিকল্পনা নিয়ে আসিফ কিংবা তিতিকে কেউই কিছু জানে না। তাদের কথোপকথন হতে সব কিছু হয় ভাই বোন হিসেবে। আসিফ তিতিকার চেয়ে বয়সে যথেষ্ট বড়। শহরের এক প্রান্তে মোটামুটি এক বড় কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। মাস শেষে যা পায় তা পরিমাণে খুব বেশি না হলেও ছেলেটা অনেক চমৎকার ব্যক্তিত্বের হয়ে এই পুরো টাকাটাই সে নির্দ্বিধায় তার বাড়ির মানুষগুলোর জন্যই খরচ করে। আর এখন তার দায়িত্বের মাঝে তৃতিকাও অন্তর্ভুক্ত হলো। তৃতিকা খেয়াল করে দেখলো তার আসিফ ভাই বাড়িওয়ালার সাথে হাসি
খুশি মনে কথা বলছিল। বাড়িওয়ালাকে এমন হাসি খুশি দেখে সে কিছুটা অবাক হয়। গত কটা মাসের বাড়ি ভাড়া টাকা না দেওয়ায় বাড়িওয়ালা তার দিকে ঠিকমতো মুখ ফিরিয়েও তাকায় না, অথচ এখন তাকে তার সামনে দেখে কেমন খুশি মনে হাসছে। তবে সে এসবে তোয়াক্কা না করে সরাসরি আসিফের উদ্দেশ্যে কিছু একটা বিস্ময়ের সাথে বলে, আসিফ ভাই, তুমি এখানে কিভাবে এলে? তার কথা শুনে আসিফ ততক্ষণে কিছু বলতে চায়, কিন্তু কি যেন ভেবে পরক্ষণে বলে, আচ্ছা এসব না হয় পরে কথা হবে, আগে তোর ঘরে নিয়ে চল, কথা আছে তোর সাথে। তিতিকাও তার কথা মতো তাকে নিয়ে উপরে নিয়ে যেতে চায়। সেও যেন বুঝতে পেরেছে আসিফ কোনো কথা তার এড়িয়ে গেল। বাড়িওয়ালা তার সম্পর্কে সঠিকভাবে কিছুই জানে না। সে যে এক পলাতক ব্যক্তির ন্যায় এই শহরে, তা বাড়িওয়ালা জানলে হয়তো অনেক কিছুই মনে করে বসবে। তবে আসিফকে নিয়ে দোতলায় যাবার পথেই তার আচমকা মনে পড়ল রিক্সাওয়ালাকে টাকা দেওয়া হয়নি। সে দ্রুত আসিফের উদ্দেশ্য বলল, ভাই তোমার কাছে 40টা টাকা হবে? রিক্সাওয়ালা মামাকে দিতে হবে, উনি গেটের বাহিরে দাঁড়িয়ে। আমি ভুলে গিয়েছিলাম প্রায়। আমি না হয় ঘরে গিয়ে বাকি টাকা। দূর পাগলি, তোকে কেন টাকা দিতে হবে? আর হ্যাঁ, টাকা কেন থাকবে না? এই নেই। আচ্ছা তুই থাক, আমি গিয়ে দিয়ে আসছি। এই বলে আসিফ সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলে স্মৃতিকে দ্রুত তাকে বাধা দিয়ে ব্যাগ থেকে ঘরের চাবিটা বের করে আসিফের হাতে ধরিয়ে দিয়ে বলে, জার্নি করে এসেছো, তোমাকে আর নিচে যেতে হবে না, চাবিটা নাও, ঘরে গিয়ে চুপচাপ করে বসা, আমি গিয়ে রিক্সা ভাড়াটা দিয়ে আসছি। তার কথা শুনে আসিফ আর জোর না করে তাকে 8 টাকাটা দেয়। আর অমনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে তিতিকার যেন মাথা জিম করে ওঠে এবং তৎক্ষণাৎ সে সিঁড়ি থেকে পড়ে যেতে নিলে অমনি পেছন থেকে আসিফ শক্ত হাতে তাকে ধরে সামলায় এবং কিছুটা অবাক স্বরে বলে, কিরে, আসতে যাবি তো? এক্ষুনি তো পড়ে যেতে নিয়েছিলেন। তিতিকা নিজেকে নিমিষেই অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে নিচে নামতে শুরু করে। তবে এরই মাঝে এই সন্ধ্যায় আচমকা নিচে বাড়িওয়ালার সেই বখাটে ছেলের সামনাসামনি হতে হয় তাকে। ছেলেটা সিগারেটের ধোঁয়া তুলতেই তার বাসার দিকে যাচ্ছে, আর অমনি মাঝ রাস্তায় এসে তিতিকা তার সামনে পড়ে। সিগারেটের ধোঁয়া আর ছেলেটির অদ্ভুত ঘা ছমছমে অভিব্যক্তিতে নিমিষেই তিতিকার ভেতরটা কেঁপে ওঠে। যদিও ছেলেটা শুধু তার দিকে একবার মুখ তুলে তাকিয়ে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে সামান্য হেসে নিজের ঘরের ভেতর ঢুকে পড়ে, অথচ এই হাসি আর চাহনিতেই তিতিকার গলা শুকিয়ে গিয়েছে। সে সর্বক্ষণ চেষ্টা করে অন্তত এই লোকটার সামনে যেন তাকে না পড়তে হয়, তবুও তার অভাগা কপাল এই লোকটির সাথে কোনো না কোনোভাবে দেখা হয়েই যায়। তিতিকা আর এসব নিয়ে বেশি ভাবতে চায় না। দ্রুত টাকাটা রিক্সাওয়ালাকে দিয়ে সে দ্রুতই দোতলায় চলে আসেন। চাকরিটা সত্যি কপালে থাকলে সে মরে গেলেও আর এই বাড়িতে থাকবে না। বাড়িওয়ালাকে সব টাকা শোধ করে দিয়ে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাবে। ছোট্ট ঘরের এক কোনায় অত্যাধিক পরিমাণে শাকসবজি মশলা বাজারের ব্যাগ জড়সড়ো করে রাখা। আসিফ এখানে আসার পূর্বে তার মায়ের কথা মতো সবকিছুই কিনে এনেছে তিতিকার জন্য। তিতিকার খোঁজ বাকিদের মতো সেও জানতো না, তবে গতকাল রাতে হুট করে তার মা তাকে তার খোঁজ সহ কিছু টাকা পাঠিয়ে দেয়। তখন সে অত্যাধিক পরিমাণে বিস্মিত হলেও শেষমেশ তিতিকার খোঁজে তার বাড়ি অবধি চলে আসে। কিন্তু এখানে সে ছোট্ট ঘরের হাল দেখে সে বেশ অবাক হয়। তারা এখন সব হারিয়ে পূর্বের তুলনায় নিম্ন মধ্যবিত্তের আওতায় চলে এলেও তাদের পরিবারের কেউই কখনো এমন পরিবেশে এমন জায়গায় থাকেনি। অথচ তালুকদার বাড়ির মেয়ে আজ এই অবস্থা দেখে সে বেশ আশ্চর্য হয়। আসিফ তিতিকার ভাঙাছড়া বিছানার এক পাশে চুপচাপ বসে আছে। তিতিকা তার জন্য আনা চাল ডাল থেকে অতি দ্রুত রান্না বসিয়ে দিয়েছে। তিতিকাকে এখানে দেখে আসিফ যেমন বিস্মিত, তেমনি আসিফের এখানে আসাটা যেন তিতিকার কাছেও বেশ অবাক করার মতো। তিতিকা ঘরের এক পাশে রান্না করতে করতে আসিফের উদ্দেশ্যে বলে, আসিফ ভাই, তোমাকে এত সব কিছু কে আনতে বলেছে? আমি একা এত সব কদিনে খাবো? ওর কথা শুনে আসিফ চারপাশের ভাঙাচোরা দেয়াল হতে নজর সরিয়ে সরাসরি তিতিকার দিকে ফিরে তাকায়। কিছুটা নিস্পৃহেই বলে ওঠে, এত কিছু কোথায়? অল্পই তো নিয়ে আইলাম। আর হ্যাঁ শোন, তোর এখানে যে ফ্রিজ নেই তা মা বলেছিল,
তাই কিছু মাছ আর মাংস তোর বাড়িওয়ালাকে বলে তাদের ফ্রিজে রেখে এসেছি, মনে করে নিয়ে এসে রান্না করে খাস। আসিফের কথা শুনে তৃতিকা যেন ভূত দেখার নয় চমকে ওঠে। সে দ্রুত চুলের কাছ থেকে সরে এসে আসিফের কাছে এসে বলে, এটা তুমি কি করেছো? তৃতিকার এমন অভিব্যক্তিতে আসিফ কিছুটা বরকে গিয়ে বলে, কেন রে, কি করলাম আবার? তুমি জানো ওনারা ভাড়াটিয়াদের জিনিসপাতি না বলেই খেয়ে নেয়, এজন্যই কারো প্রয়োজন পড়লেও তাদের বাড়ির ফ্রিজে কিছু রেখে আসে না। তৃতিকার এহেন কথা শুনে আসিফের মুখের আকৃতি যেন বিগড়ে যায়। কপাল কুচে আশ্চর্য স্বরে বলে, বলিস কি রে, এ কেমন লোকজন রে বাবা? আর দুনিয়াতে এত ভারীগত থাকতে এমন অদ্ভুত বাড়িতে থাকিসই বা কেমন? তো কি করব, আর উপায় কি মানে? আচ্ছা শোন, তোর বাড়ি ভাড়া হয়তো বাকি ছিল, বাড়িওয়ালার কাছে যেতে বকেয়া টাকা চেয়ে বসেছিল, তাই আমি ওটাও দিয়ে এসেছি। আসিফের এই কথা শুনে তৃতিকা যেন কিছুটা বিরক্তই হলো। সে বিরক্তির স্বরে আসিফের উদ্দেশ্যে আওড়ায়, তোমাকে এসব করতে কে বলেছে? আর তোমাকে এখানে আসতেই বা বলেছে কে শুনি? নিশ্চয়ই কাকিমা বলেছে, তাই না? তো আর কে বলবে? গত রাতে মা কিছু না বললে আমি তো কিছু জানতেও পারতাম না। দেখেছো তোমার মাটা কেমন? কাল কতবার ফোন করলাম অথচ ধরলো না, আর এইদিকে ছেলেকে পাঠিয়ে দিয়েছে এত সব বাজার সদাই নিয়ে আসতে। আচ্ছা হয়েছে, তোর মেজাজ দেখাতে হবে না, এখন আমাকে এটা বল, এসবের মানে কি? পুরো গ্রাম মহল্লায় ছড়াছড়ি তালুকদার বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এখন তো এমনও খবর বের হচ্ছে যে তুই নাকি কোথাকার ছেলের সাথে পালিয়ে চলে গিয়েছিস। এ নিয়ে সবার কত সি কাণ্ড, অথচ কাল রাতে আচমকা মা ফোন করে বলল তুই নাকি এখানে আসিস। মা যে তোর খোঁজ জানে, এতেই তো আমি আশ্চর্য হয়েছে। আবার বলেছে তোর বিষয়ে যেন কাউকেই কিছু না বলে। আচ্ছা আমাকে খুলে বলতো এসবের মানেটা কি? আসিফের কথায় তৃতিকার কপালে চিন্তার বাজ পড়ে। তার মানে যে গ্রামে এমন মিথ্যা অপবাদ ছড়েছে, এ ভাবতেই তার মনটা বিষিয়ে যাচ্ছে। তবে সে নিজেকে দৃঢ় রেখে একে একে সব কিছু আসিফকে বলতে শুরু করে। আসিফের সব কিছু শুনে প্রচণ্ড অবাক হয়। তার মাই যে এত সব কিছু করেছে তা নিতান্তই আশ্চর্যের বিষয়। আবার তৃতিকার পড়াশোনার জন্য এত কিছু করাতে মায়ের প্রতি তার একটা বিশেষ ভালো লাগাও কাজ করছে। কিন্তু এরই মধ্যে আবার তার কিছু বিষয় মাথায় এলে সে কিছু একটা ভেবে নিয়ে তৃতিকের উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তৃতি, তুই কেন এত কষ্ট করছিস বলতো? কাকুর তো জমি জমা কম ছিল না, এখনও যা আছে তার সবটাই তো তোর, তাহলে এগুলো কাজে লাগালেই তো হয়। বাবা কাকাদের কাছ থেকে জমিগুলো বুঝে নিলেই তো হয় না? আসিফের কথা শুনে তৃতিকার কপাল খানিকটা কুঁচকে যায়। সে কিছুটা বাবুক স্বরে বলে, বাবার কিসের জমি জমার কথা বলছো? আমি তো জানি বাবা কাকাদের সব কিছুই মহামারী আর নদী ভাঙনে শেষ হয়েছে। তাহলে আরে কি বলিস এসব? তুই তো দেখি কিছুই জানিস না। আমাদের দাদা ভাইয়ের অনেকটা জমি বিক্রি করে অনেক আগে কাকা শহরে কিছু জমি জমা করে রেখেছিল। এই নিয়ে দাদাভাই আর কাকার মাঝে কিছু দ্বন্দ্ব হয়েছিল। যদিও আমি এসব খুব বেশি জানি না, কারণ তুই তো জানিস এত বড় হওয়ার পরও বাবা কাকারা এসব বিষয়ে আমার হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে আমিও কখনো তাদের এসব নিয়ে মাথা ঘামাই না। কিন্তু এতটুকু জানি যে কিছু বেজাল থাকলেও কাকুর অনেকটা সম্পত্তি তোর পাওয়ার কথা। তুই চাইলে আমি না হয় তোর বিষয়টা নিয়ে কোনো এক সময় বাবা কাকাদের সাথে বসবো। তালুকদার বাড়ির মেয়ে হয়েও তোর এই অবস্থা তো মানার মতো না। তৃতিকা আসিফের কথাগুলো অবাক হয়ে শোনে। এটা মিথ্যে নয় যে তারা কাকারা জমি জমার বিষয়ে এখনো ছেলে সন্তানদের হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে তো সে হলো মেয়ে যথারীতি, আর এইসব বিষয় নিয়ে বাবার মতো সময় সুযোগ হয়নি। তবে আসিফের কথাটাও সে ফেলতে পারল না। ঘটনা যদি সত্যি হয় তবে এটা তো একটা খোঁজ খবর চালাতে হবে। আপাতত এসব থাক, পরে না হয় সময় করে একবার তার কাকিমার সাথে এসব নিয়ে আলোচনা করা যাবে। আপাতত সে তার যথাসম্ভব চেষ্টায় আসিফের জন্য রাতের রান্না করে এক প্রকার জোর করে খাইয়ে দেয়, আপ্যায়ন করে। এদিকে আসিফও আর বেশি রাত না করে তৃতিকাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যায়। যদিও তৃতিকা তার চাকরির বিষয়ে বলায় আসিফ যথেষ্ট খুশি হয়, তবুও সে কিছু টাকা বেশি দিতে ভুলে না। আজ রাতে বেশ ভালোই রান্নাবান্না হয়েছে তৃতিকার ছোট্ট ঘরখানায়। রাতের খাবার দাবার শেষ করে বিছানার এক কোণায় চুপটি করে বসে রয়েছে সে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তার ডিপার্টমেন্টের বই পুস্তক। এসব দৌড়াদৌড়িতে ঠিকমতো পড়াশোনাটা আর হচ্ছে না। তবু আজ আসিফ যাবার পর প্রায় অনেকটা সময় নিয়ে পড়ার চেষ্টা করলো, কেন যেন পড়ায় মন বসছে না। এরই মাঝে তার মন ভালো করার মানুষ তথা আমিনা কাকি
মাকে ফোন করে। আজ ভাগ্যক্রমে প্রথম কলেই আমিনা ফোনটা ধরে। শুরুতে বিস্তৃত সালাম বিনিময়ের পর আমিনা হাসি খুশি অতি ব্যক্তিতে তিতিকার উদ্দেশ্য বলে, হ্যাঁ রে তিতি, আশিফ আজ তোর ওখানে গিয়েছিল তো? ঠিক মতো বাজার সাথে করে দিয়েছে? কোনো কিছু লাগলে এখান থেকে সোজা ওকে ফোন করবে, ও তোর কাছে সব কিছু নিয়ে হাজির হবে। আর কিছুদিন কষ্টকর দেখিস তোর কাকিমা তোর জন্য ওই কি জানি কয় সারপ্রাইজ নাকি, ওটাই দিব তোরে। আমিনা রেহেন কথায় তিতিকে কিছুটা অবাক হলে আচমকা হেসে ফেলে। পরক্ষণে কিছুটা উৎসুক কণ্ঠে বলে, তুমি আমায় সারপ্রাইজ দেবে? কি সারপ্রাইজ দেবে এখনই বলো না প্লিজ। এভাবে একে একে দুজনের মাঝে খুনসুটি ও মজাদার দীর্ঘ সময় এক কথোপকথন চলতে থাকে। আর এক পর্যায়ে সে তিতিকার আচমকা আশিফের বলে যাওয়া সেই জমি জমার বিষয়টা মাথায় আসে। তখনই সে কিছুটা আগ্রহী হয়ে আমিনার উদ্দেশ্য বলে, আচ্ছা কাকিমা, তোমায় না একটা বিষয় কিছু জিজ্ঞেস করার ছিল। তুমি জানো কিনা জানি না, কিন্তু আমি শুনলাম আমার বাবা নাকি এখনো শহরের দিকে কিছু জমি জমা আছে। যদিও সেগুলো নাকি কিছুটা ভেজালে, কিন্তু কাকারা যদি একটু ব্যবস্থা করে দেয় তাহলে ওসব নাকি আমার নামে। তিতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বেই কৃতিকাকে বিস্মিত করে দেয়। আচমকা আমিনা তার রুক্ষ স্বরে বলে, এসব জেনে তুই কি করবি? তোকে এসব বিষয়ে কে বলেছে শুনি? আচমকা তার গলার স্বর এমন পাল্টে যেতে দেখে তিতিকা খানিকটা অবাক হয়। তবুও সে নিজেকে তটস্থ করে বলে, কেন কাকিমা, তুমি কি কিছু ভুল? আমি কি কিছু ভুল? হারামজাদি, তোর জন্য এত কিছু করতেছি, তবু তোর হয় না? ওই এক টুকরা জমি জমা কি আছে? ওটার জন্যই এমন খামসা ফারিস শালি হতবছরি। আবার যদি কখনো দেখিস এসব নিয়ে মাথা ফিরাফিরি করতেছিস, বিশ্বাস কর এই আমি না তোরে মাটিতে ঘাইড়ে রাখবো। কয়া দিলাম, পড়তে ফাটাইছি, মন দিয়ে পড়, নয়তো আর বেশি কিছু কইলাম না। কাকিমা তিতিকার কথা বলার যেন কোনো সুযোগই হয় না। আচমকি কেমন ঘটনা যেন তার কাছে স্বপ্নের মতো ঠেকছে। তার কাকিমা একমাত্র তাকে এসব কথা বলল। এসব সে কি করে বিশ্বাস করবে? শুধুমাত্র এই জমি নিয়ে এইটুকু জিজ্ঞেস করায় তাকে তার কাকিমা এত কথা শুনিয়ে দিল। আসলে সবাই তার কাছে চায়টা কি, এমন কি রয়েছে যা সে জানে না? তিতিকে এত কিছু ভেবে উঠতে পারে না। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে, যেন হঠাৎ করেই সব কিছু বদলে গিয়েছে। এতদিন যাকে ভরসা করে পাশে পেয়েছে সেই কাকিমার মুখ থেকে এহেন কথা শুনে তিতিকা ভেতরে ভেতরে তীব্রভাবে ভেঙে পড়ছে। কেমন একটা সাফা কষ্ট আর অপমান বোধ তার বুকের উপর জমাট বেঁধে আছে। সে চুপ করে বসে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। বর্ষাকাল ভিজে সিক্ত হয়, নাকের ফাটা ফুলে লাল হয়ে ওঠে, আর সে শুধু ভাবতে থাকে এই দুনিয়ায় সে আসলে কার কতটা আপন। এমন কেউ কি আছে যে সত্যি সত্যি শুধুমাত্র তারই হবে সবসময়, সর্বক্ষেত্রে? তার ভেতরটাকে বুঝবেন, তাকে বিনা স্বার্থে ভালোবাসবে। তার এখনো এমন কি অজানা রয়েছে যা সে এখনো জানে না? বাতাস থমথমে হয়ে ওঠে, ঘরের নিস্তব্ধতা ভেতর শুধু তিতিকার নিঃশব্দ কান্নার একরাশ প্রশ্ন ছড়িয়ে থাকে, যা সর্বদার ন্যায় উত্তরহীন। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।